আজকে আমরা এমন একজন রাজার গল্প শুনব যিনি একাই একটা সুপার পাওয়ারকে একেবারে নতজানু করে দিয়েছিলেন। তিনি হলেন শাহ ফয়সাল। আসসালামু আলাইকুম। চলুন এই সম্ভাষণ দিয়েই শুরু করা যাক কিংবদন্তি শাহ ফয়সালের এই অসাধারণ গল্প। ভাবুন তো, আমেরিকার মতো বিশ্বশক্তি হুমকি দিচ্ছে, আর তার জবাবে তিনি কি বলছেন? আমরা আর আমাদের পূর্বপুরুষরা খেজুর আর দুধ খেয়েই বেঁচেছিলাম, দরকার হলে আবার সেখানেই ফিরে যাব। এই একটা কথাই তো তার দৃঢ় চরিত্রের জন্য যথেষ্ট। চলুন এই অসাধারণ শাসকের জীবন আর তার সময়টাকে একটু কাছ থেকে দেখি। তো ফয়সালের সিংহাসনে বসার গল্পটা কিন্তু বেশ নাটকীয়। শুরুটা হয়েছিল একটা চরম সংকট দিয়ে। তখন তার বড় ভাই বাদশাহ সৌদ দেশ চালাচ্ছিলেন, আর সত্যি বলতে তার শাসনে রাজ্যটা প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। মানে দুই ভাইয়ের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে বাদশাহ সৌদ, ভাবা যায় তার ১১৫ জন সন্তান, আর বিলাসবহুল জীবনযাপনের তো কোনো শেষই ছিল না। পরিবারের জন্য একের পর এক বিশাল প্রাসাদ বানাতে গিয়ে তিনি রাজ্যের কোষাগার প্রায় খালিই করে ফেলেছিলেন। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন প্রিন্স ফয়সাল, একদমই অন্যরকম। একজন ধার্মিক আর দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি পুরিতর সমর্থিত এক মানুষ। $1 বিলিয়ন, ভাবুন তো একবার। শুধুমাত্র রাজ পরিবারের বিলাসবহুল প্রাসাদের পেছনেই খরচ হয়েছিল এত টাকা। স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতি তো একেবারে পঙ্গু হয়ে যাচ্ছিল। আর এই যে চরম অব্যবস্থাপনা, এর ফলও হয়েছিল ভয়াবহ। সময়টা ছিল ১৯৫০-এর দশকের শেষ দিক। সৌদি আরব তখন প্রায় দেউলিয়া হওয়ার পথে। দেশের এমন অবস্থায় ঠিক তখনই তো একজন নায়কের দরকার হয়, তাই না? আর সেই নায়ক হিসাবেই এগিয়ে এলেন ফয়সাল। দেশ বাঁচানোর জন্য ডাক পড়ল তার, আর এই দায়িত্বই তাকে শেষ পর্যন্ত সিংহাসনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ফয়সালকে প্রধানমন্ত্রী হিসাবে প্রায় সব ক্ষমতা দিয়ে দেওয়া হলো। কিন্তু দেখুন, তিনি কিন্তু চাইলে তখনই তার ভাইকে সরিয়ে দিতে পারতেন, করেননি। কারণ তিনি তার বাবাকে কথা দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই ভাইকে ক্ষমতাচ্যুত করবেন না। আর ক্ষমতা হাতে পেয়েই তিনি একটার পর একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে শুরু করলেন। প্রথমেই শাহজাদাদের বিলাসী ভাতা বন্ধ, তাদের বিশাল বিশাল প্রাসাদগুলোকে বানিয়ে দিলেন সরকারি অফিস। আর সবচেয়ে অবিশ্বাস্য কাজটা করলেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে দেশের সব দাসদের মুক্ত করে দিলেন। দাসপ্রথা বিলুপ্ত হল। এভাবেই কঠোর সব নিয়ম এনে তিনি দেশকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তুলতে শুরু করলেন। এদিকে ফয়সালের জনপ্রিয়তা আর দেশের উন্নতি দেখে বাদশাহ সৌদ কিন্তু ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার প্রভাব কমছে, ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই মরিয়া হয়ে তিনি জোর করে ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করলেন। দুই ভাইয়ের ক্ষমতার লড়াইটা এরপর একটা চরম নাটকীয় মুহূর্তে পৌঁছল। বাদশাহ সৌদ তার সবচেয়ে বিশ্বস্ত রয়্যাল গার্ডকে হুকুম দিলেন, ফয়সালকে এখনই গ্রেফতার করো। কিন্তু এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। ফয়সাল যখন প্রাসাদ থেকে বেরোলেন, সেই গার্ডরা তাকে গ্রেফতার করার বদলে শটান দাঁড়িয়ে স্যালুট করল। ব্যাস, ওই এক মুহূর্তেই খেলা ঘুরে গেল। সবাই বুঝে গেল সেনাবাহিনী কার পক্ষে। এরপর আর দেরি হয়নি। রাজপরিবার আর দেশের শীর্ষ আলেমরা মিলে সৌদকে ক্ষমতা থেকে সরিয়ে ফয়সালকে নতুন বাদশাহ ঘোষণা করলেন। আর বাদশাহ হওয়ার পর তার প্রথম ভাষণেই তিনি বুঝিয়ে দিলেন তিনি কেমন শাসক হবেন। তিনি বললেন, আমাকে আপনাদের বন্ধু এবং সেবক হিসেবেই ভাববেন, কারণ আসল সিংহাসন তো একমাত্র আল্লাহর। ভাবা যায় কি অসাধারণ নম্রতা! তো বাদশাহ হিসেবে ফয়সালের সবচেয়ে বড় পরীক্ষাটা এলো ১৯৭৩ সালে, ইয়ম কিপুর যুদ্ধের সময়, যখন তিনি সরাসরি বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বসলেন। ঘটনাটা ছিল এরকম, ১৯৭৩ সালের অক্টোবরে মিশর আর সিরিয়া হঠাৎ করেই ইসরায়েলের উপর হামলা চালায়। যুদ্ধের গতি কিন্তু আরবদের পক্ষেই ছিল। ঠিক সেই মুহূর্তে আমেরিকা ম্যাসিভ আকারে ইসরায়েলকে অস্ত্রশস্ত্র পাঠাতে শুরু করল। এই অপারেশনের নাম ছিল নিকেল গ্রাস। আমেরিকার এই সরাসরি হস্তক্ষেপই বাদশাহ ফয়সালকে সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছিল। ছোটখাটো সাহায্য নয়, একেবারে $2.2 বিলিয়ন জরুরি সামরিক সহায়তা। ফয়সাল ভালোভাবেই বুঝতে পারছিলেন যে তিনি কার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন, প্রতিপক্ষটা কতটা শক্তিশালী। আর ঠিক তখনই বাদশাহ ফয়সাল বের করলেন তার তুরুপের তাস। তিনি ব্যবহার করলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তেল। ঘোষণা করলেন অয়েল এম্বার্গো, মানে তেল নিষেধাজ্ঞা। বাস, এই একটা সিদ্ধান্তের প্রভাব ছিল বিধ্বংসী। আমেরিকার তার মিত্র দেশগুলোতে তেলের জন্য হাহাকার পড়ে গেল। গ্যাস স্টেশনগুলোর সামনে লম্বা লাইন, কিন্তু তেল নেই। শুধু আমেরিকাতেই প্রায় ৫ লক্ষ মানুষ চাকরি হারাল। এমনকি আমেরিকাকে সেবার ক্রিসমাস কাটাতে হয়েছিল উৎসবের আলো ছাড়াই।
জাপান তো এই সংকটকে পারমাণবিক বোমার পর তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় বলেছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমেরিকা পর্দার আড়ালে সৌদি আরবের তেলক্ষেত্রগুলো দখল করার জন্য সামরিক অভিযানের পরিকল্পনা পর্যন্ত শুরু করে দিয়েছিল। কিন্তু বাদশাহ ফয়সালও দমবার পাত্র নন। আমেরিকার এই পরিকল্পনার কথা কানে আসতেই তিনি পাল্টা হুমকি দিলেন। সাফ জানিয়ে দিলেন, আমেরিকা যদি একটাও সৈন্য পাঠায় তবে আরবের সমস্ত তেলের কূপে আমরা নিজেরাই আগুন লাগিয়ে দেব। মানেটা পরিষ্কার, নিজের সম্পদ ধ্বংস করে দেব, কিন্তু তোমাদের হাতে যেতে দেব না। এবার আমরা গল্পের শেষ পর্বে আর সবচেয়ে দুঃখজনক অধ্যায় চলে এসেছি। যখন ফয়সাল তার ক্ষমতার একেবারে শীর্ষে, ঠিক তখনই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা, তার হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ২৫শে মার্চ বাদশাহ ফয়সালকে হত্যা করা হয়, আর হত্যাকারী তার নিজেরই ভাগ্নে। যেহেতু সে পরিবারেরই একজন ছিল, তাই কোনো নিরাপত্তা বেষ্টনী তাকে আটকাতে পারেনি, সহজেই রাজার কাছে পৌঁছে গিয়েছিল সে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? এর পেছনে দুটো থিওরি বেশ চালু আছে। সরকারিভাবে বলা হয় এটা ছিল ব্যক্তিগত প্রতিশোধ, কারণ হত্যাকারীর এক ভাই ১০ বছর আগে একটা টিভি স্টেশনে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। কিন্তু আরেকটা তত্ত্ব বেশ জোরালো। অনেকেই বিশ্বাস করেন এর পেছনে ছিল ১৯৭৩ সালের সেই তেল নিষেধাজ্ঞার প্রতিশোধ। এটা ছিল আমেরিকা আর ইসরায়েলের একটা ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র। আর শোনা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর তার জীবনের শেষ কথাগুলো ছিল ক্ষমার। তিনি নাকি বলেছিলেন, আমি আমার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। এই কথাগুলোই যেন তার মহানুভবতার পরিচয় দিয়ে যায়। বাদশাহ ফয়সালের জীবন আর তার এই অকাল মৃত্যু শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ইতিহাসকেই কিন্তু বদলে দিয়েছে। তিনি যা করে গেছেন তা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি তিনি আরও কিছুদিন বেঁচে থাকতেন, তাহলে আজকের পৃথিবীটা দেখতে কেমন হতো? হয়তো সত্যিই অন্যরকম হতো।